স্বাভাবিকভাবে এই পুরো ঘটনার লাভ কার হচ্ছে, এই প্রশ্নটা আসে। কারণ আমাদের রাজনীতিতে যা ঘটে সেখানে যে বয়ান তৈরি করা হয় কিংবা যে সম্মতি উৎপাদন করা হয়, তার লাভের বকরাটা কারো না কারো ঘরে যায়। এই ঘটনায় লাভ কার হলো? আসলে প্রশ্নটা এভাবেও করা যায় বা উত্তরটা এভাবেও দেওয়া যায় যে এই পুরো ঘটনায় ক্ষতিগ্রস্ত কে? এই পুরো ঘটনায় প্রধান ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। হুমায়ুন স্যার একটু আগে বলেছেন যে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনায়। দেখুন, আপনি যখন শহীদ মিনার থেকে বা কোনো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে এরকম ঘোষণা আসে যে আমরা অমুক দূতাবাস দখল করব, অমুক দেশে ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত করে দেব, এগুলা আমরা হয়তো এখানে রাজনৈতিক উত্তেজনার বশত বলি, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এগুলা ওই দেশের পক্ষে যায়, বাংলাদেশের পক্ষে যায়নি এগুলো। এবং এই যে সংবাদপত্রগুলো জ্বালিয়ে দেওয়া হলো, এগুলা কিন্তু খুবই ঘটনা হিসেবে খুবই বিরল, এবং দূতাবাসেও হামলা যে হয়েছে এটাও বিরল। এই অর্থে আমি বলি, ইরান বিপ্লবের পরে আপনার হয়তো মনে আছে, হুমায়ুন স্যার জানেন এটা, দূতাবাস দখল করেছিল এবং সেই ঘটনার রেশ, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আরও অনেক বিষয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু সেই ঘটনার রেশ থেকে এই দুটো দেশ এখনো বেরোতে পারেনি। এই গত দিনের হামলায় ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির ঘটনা আমি মনে করি শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার এক সহ আলোচক একটু আগে বলছিলেন যে তরুণরা সিস্টেমের প্রতি বিক্ষুব্ধ, তারা সন্তুষ্ট নয় গত 16 মাসের কার্যক্রমে বা বিগত শাসনামলে। দেখুন, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষোভের শিকার হওয়ার কথা ছিল, যে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার কিছুই অর্জিত হয়নি। তাহলে তো ক্ষোভের অভিমুখ হওয়া ছিল ওই দিকে, কিন্তু ক্ষোভের অভিমুখ হলো কোথায়? ধানমন্ডির ছায়ানট স্কুল, বা এমনকি একই দিনে আমরা দেখলাম একজন দীপু চন্দ্র দাস, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যিনি একজন শ্রমিক, তাকে গাছে ঝুলিয়ে করা হলো, পুড়িয়ে ফেলা হলো। এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এবার আমি আপনার প্রসঙ্গে আসি যে এই ঘটনায় লাভবান হলো কে। আমি বলবো এই ঘটনা একটা ট্রায়াল, এটা একটা বাংলাদেশে একটা দক্ষিণপন্থী নানা শক্তি নানা দিন ধরে রাজনৈতিকভাবে যে সংগঠিত হচ্ছে, তারা এটা হাদির মৃত্যুকে অজুহাত হিসাবে নিয়ে একটা মহড়া দিলেন। দেখুন, আমার সমালোচক এও বললেন যে এখানে ডেইলি স্টার বা প্রথম আলোর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটাই ওনার বক্তব্যের সারাংশ। আমি ওইটার সূত্র ধরে বলি, দেখুন, গত 15 বছরে যেসব সাংবাদিক বাংলাদেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তার একজন ছিলেন নুরুল কবির। তিনি সরাসরি শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। গত 15 বছর যেই কাগজগুলো এই সরকারের দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি বিগত সরকারের নিয়ে সবচেয়ে অনুসন্ধানী রিপোর্টগুলো করেছে, সেটা হলো ডেইলি স্টার এবং প্রথম আলো। আন্তর্জাতিকভাবে যখন গবেষকরা কোট করেন, রেফারেন্স দেন, এই কাগজগুলো এই কোট করার জন্য পান, গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদনগুলো এই কাগজ থেকেই পান। ফলে এই কাগজগুলোর উপর হামলা আসলে ওই ক্ষোভের অংশ নয়, এটা একটা পরিকল্পিত হামলা, এটা একটা বিশেষ বার্তা দেওয়া হলো অন্য সকলকে, এবং এগুলো হলো আমাদের ভবিষ্যতে যে অস্থিরতা আসছে তার একটা কারণ। আরেকটা কারণ আছে, এটা আরেকটা কারণ, সেটা এখানে আলোচনায় আসেনি। আমি বলবো তারেক রহমান যে আসছেন, এই হামলাকারীরা চেয়েছেন হয়তো যে ওনার এই আগমনটা যে ধরনের জাতীয় মনোযোগ পেতে পারত, সেই মনোযোগকে খাটো করার একটা নীরব চেষ্টাও এই হামলাগুলোতে ছিল। এবং আরেকটা ব্যাপার আপনি শুরুতে বলেছেন, আমি একটা জিনিস বলতে চাই যে সরকার কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল। দেখুন, শুধু সরকার, এখানে যারা হামলার শিকার হয়েছেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিক অনেকের সাথে কথা বলে জেনেছি, তারা সরকারের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক অবস্থায় ধোঁয়ার মাঝ থেকে ফোন করেছিলেন, কিন্তু সে সাড়া পাননি যে সেটা তো আমরা দেখেছি, ঘন্টার পর ঘন্টা ধরে এই প্রতিষ্ঠানগুলো জ্বলেছে। তাহলে সরকারের দিক থেকে কি একটা সচেতন নীরবতা ছিল বলেই মনে হয়, এবং সেই অভিযোগটাই উঠেছে এখানে। এবং আমি একটা শেষ করতে চাই, দেখুন, হামলায় যারা অংশ নিয়েছে তাদের যে ভিডিও ফুটেজগুলো দেখা যায়, সেখানে তো 4-5টি দলের সংগঠনের কর্মীদের উপস্থিতির কথা ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।
এখন সরকার যদি হামলা থামাতে সচেতনভাবে নীরব থেকে থাকে, তাহলে এরা আদৌ গ্রেপ্তার হবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার হবে, এইটা তো সম্ভবত আমরা আশা করতে পারি। কিছু গ্রেফতারের খবর বোধহয় তারা দিচ্ছেন।